মুখ্যমন্ত্রী এক্ষুনি ঘোষণা করলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, এক্ষুনি ঘোষণা করলেন। না না নেবে না, 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না, 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো, খুন করেছে, এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না, আপনি হাফ দাড়ি কাটার চাকরি 4000, 5000, 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। আপনি বলছেন নবান্নে দ্বারস্থ হবেন যারা ভিকটিম? না না, না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো, যেখানে আটকাবে সেই রাস্তায় বসতে হবে, পুরো ফ্যামিলিকে নিয়ে যাব, লোকজন নিয়ে যাব। 5 লাখ টাকা দেবাশিস রুইদাস দেবে না। এই দেবাশিস কোথায়? এই বলে দেবে 5 লাখ টাকা ঘোষণা করেছে, নিতে না মুখ্যমন্ত্রী সব দেখে 5 লাখ, 50 লাখ টাকা 1 টাকা কম দেবে না। ওর 5 লাখ দরকার নেই, আমি 10 লাখ দেবো। আজকে 2 লাখ দিয়ে গেছে, আরো 8 লাখ আমি দেবো। রাজ্যের বিভিন্ন জায়গায় আমি 10 লাখ দেবো, 2 লাখ দিয়ে গেলাম, 8 লাখ টাকা দিবে না। রাজ্যের বিভিন্ন কাছ থেকে টাকা নেবেন না। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই আপনাদের শুভেন্দু অধিকারীর একটি ভিডিও দিয়ে শুরু করলাম। দেখুন, আপনারা মানুন আর না মানুন, 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে যতজন বিরোধী দলনেতা হয়েছেন তার মধ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকা যে অত্যন্ত প্রশংসনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিন্দুকেরাও বলতে বাধ্য হচ্ছে যে যেভাবে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী মানুষের প্রত্যেকটা সমস্যাকে সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং সরকারের প্রত্যেকটা দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরছে, সত্যি সেক্ষেত্রে তার ভূয়সী প্রশংসা করতেই হয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। প্রত্যেকটা ক্ষেত্রেই চ্যালেঞ্জ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে এবং সেই চ্যালেঞ্জগুলো কিন্তু পূরণও করছে। নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। কিন্তু আজকে দেখুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে এই মেদিনীপুর মেডিকেল কলেজের এই স্যালাইন কাণ্ডটাকে পুরোপুরিভাবে ডাক্তারদের উপরে চাপিয়ে দিলেন, সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন মেদিনীপুরের সেই বাড়িটি, যে বাড়িটি সদ্যজাত সন্তান তার মাকে হারিয়েছে, কোনো স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, সেই বাড়িটিতে পৌঁছে গেলেন এবং রাস্তায় যেতে যেতে তিনি শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ 5 লক্ষ টাকা দেওয়া হবে এবং যদি ফ্যামিলি চায় তাহলে তাদের চাকরি দেওয়া হবে। ওখানে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ দিয়েছেন সেটা নিতে হবে না, শুভেন্দু অধিকারী 10 লাখ দেবে। 2 লাখ আজকে দিয়ে গেছে, আরো 8 লাখ দেবে। যদি দিতে হয় 50 লক্ষ টাকা দিক। আর চাকরি যদি দিতে হয় কোনো সিভিক ঠিবিক হবে না, কোনো কন্ট্রাকচুয়াল হবে না, পার্মানেন্ট গ্রুপ ডিতে চাকরি দিতে হবে। খুব অদ্ভুতভাবে দেখা গেল যে তিনি সজোরে দাঁড়িয়ে যে গৃহবধূ মারা গেছে তার স্বামীর নাম ধরে তাকে ডেকে বলছেন যে দেবাশিস টাকা নেবে না, টাকা নেবে না বলে দিও, 5 লক্ষ টাকা নেবেন না, আর যদি না শোনে তাহলে এই পরিবারকে নিয়ে তিনি নবান্নে যাবেন। তো শুনুন, আপনারা বুঝতে পারুন না না পারুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পেরেছে বা পারছে যে কার সাথে পাঙ্গা পড়েছে। কি অদ্ভুতভাবে দেখুন, যেখানে দাঁড়িয়ে তার রাজ্যে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, এমনকি স্বাস্থ্যমন্ত্রীও তিনি, সেই রাজ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে দিনের পর দিন এই স্যালাইন সাপ্লাই হয়ে যাচ্ছে আর ওনার কাছে কোনো খবর ছিল না। স্যালাইন নিচ্ছে ওনার স্বাস্থ্য দপ্তর, সই করছেন উনি, আর রুগী মারা গেলে দায় ঠেলছেন ডাক্তারদের ওপরে। খুব অদ্ভুতভাবেই সিআইডির কাছে তদন্তভার উনি দিয়েছেন। সিআইডির কাছে এই তদন্তভার দেওয়ার একমাত্র কারণ ছিল যে হাইকোর্টে কোনোভাবে সিবিআইয়ের তদন্ত যাতে আটকানো যায়। কারণ হাইকোর্টে যখন এ বিষয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং আজকে শুনানি হয়েছে,
হাইকোর্টেও কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে লেজে গোবরে হয়ে গেছে। খুব অদ্ভুতভাবে শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজ নয়, পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কোথায় কোথায় কোন হসপিটালে এই স্যালাইন কোন কোন রুগীকে দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ হলফনামা আকারে কলকাতা হাইকোর্টের কাছে দাখিল করতে বলেছে। রাজ্য সরকার 1 মাস সময় চেয়েছিল, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট 1 মাস সময় দেয়নি। আগামী 30 তারিখে এই মামলার পরবর্তী শুনানি আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে যে এই স্যালাইন এই 5 জন প্রসূতিকে দিয়েছিল, যার মধ্যে একজন মারা গেছে মামনি রুই দাস, এবং আর একজনের বাচ্চা মারা গেছে, শিশুটি মারা গেছে, এবং আর 3 জনকে গ্রিন করিডোর করে তড়িঘড়ি এসএসকেএম এ ভর্তি করা হয়েছে। এখন এই স্যালাইন তো দিনের পর দিন ব্যবহার করাছে, তাহলে কতজন রুগীকে এই স্যালাইন দেওয়া হয়েছে তার হিসাব অবশ্যই হাইকোর্টের কাছে এই সরকারকে দিতে হবে। কারণ এই স্যালাইনের যে এফেক্ট সেটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। লং টার্মের ক্ষেত্রে এই স্যালাইনের এফেক্টে কিডনি বিকল হতে পারে, ফুসফুস অকেজো হতে পারে, আর শর্ট টার্মের ক্ষেত্রে কি হতে পারে সেটা মামনি রুই দাসকে ঘটনা দেখলেই আমরা বুঝতে পারছি। কিন্তু কলকাতা হাইকোর্টের আরেকটা ভালো অবজারভেশন ছিল আজকে, যে পশ্চিমবঙ্গে বসে যখন ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই স্যালাইন উৎপাদন করছে, তারপরেও দাঁড়িয়ে সেই কোম্পানির বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যখন রাজ্য সরকার জানতেই পাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে স্যালাইন তৈরি করছে সেই স্যালাইনে বিপদ আসছে বা বিপদ বাড়ছে, প্রসূতিদের মৃত্যুর হার বাড়ছে, তাহলে সেই প্রতিষ্ঠানের ডিরেক্টরকে কেন গ্রেপ্তার করা হয়নি? অন্য রাজ্য যখন এই স্যালাইন ব্যান করে দিচ্ছে, যখন এই রাজ্য সরকারের ডিসেম্বরে এই স্যালাইন ব্যান করেছিল, তাহলেও সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রাজ্য সরকার কেন ব্যবস্থা গ্রহণ করেনি এতদিন, যখন সেই প্রতিষ্ঠান বা পশ্চিমবঙ্গ রাজ্যেই থেকে তার উৎপাদন পরিচালনা করছে? কেন তার ডিরেক্টরকে এতদিন গ্রেপ্তার করা হয়নি, হাজতে নেওয়া হয়নি? কেন সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রেড করা হয়নি? এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে তড়িঘড়ি 12 জনকে সাসপেন্ড করে তিনি তার দায়ভার থেকে এড়িয়ে গিয়ে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে অন্ধকারে রেখে তাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে, আজকেও তিনি ঠিক একই রকম ভাবে তাই করেছে। বলছে অপারেশন থিয়েটারের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। মূলত যে প্রসূতিগুলো মারা যাচ্ছে তাদের এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন রিঙ্গার্স ল্যাকটিক, সেই স্যালাইনে দেওয়ার ফলে তাদের অঙ্গ বিকল হয়েছে, তাতে মারা গেছে। ওই সিসিটিভি দিয়ে কি হবে? সিসিটিভিতে স্যালাইনের মধ্যে ছত্রাক আছে কিনা সেটা উদ্ধার করা সম্ভব হবে কি আদৌ? সেটা আদৌ উদ্ধার করা সম্ভব হবে? উনি জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সেখানকার এমএসবি, সেখানকার সুপারের উপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেন, কিন্তু তারা তো আর ওই স্যালাইন গ্রহণ করেনি, তারা তো ওই স্যালাইন অর্ডার দিয়ে আনেনি। স্যালাইন অর্ডার দিয়ে তো আপনাদের স্বাস্থ্য দপ্তর এনেছে, স্বাস্থ্য ভবন এনেছে। তাহলে সেই স্বাস্থ্য ভবনের যে সচিব আছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? কেন ব্যবস্থা গ্রহণ করছেন না? শুভেন্দু অধিকারী থানায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কমপ্লেন করেছেন, এবং অসহায় হয়ে পুলিশও সেই কমপ্লেন গ্রহণ করে তাকে রিসিভ কপি ফেরত দিয়েছে। কি অসহায় অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গের সরকারের, যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষগুলো তড়িঘড়ি চিকিৎসার জন্য তাদের একমাত্র সম্বল হিসেবে সরকারি হাসপাতালকে বেছে নেয়, আর সেখানে যাওয়ার পরে
তাদের রুগীরা যদি সেখানে মৃত্যুবরণ করে, তারা প্রকৃত কারণ তারা জানতেও পারেন না, তারা প্রকৃত কারণ জানতেও পারেন না। কি অদ্ভুতভাবে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে এই পশ্চিমবঙ্গের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে সেখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, কেন স্বাস্থ্যমন্ত্রী এর দায়ভার নিয়ে নিজে পদত্যাগ করবেন না? কেন স্বাস্থ্যমন্ত্রী এই দায়ভার নিয়ে অবিলম্বে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে উনি সরাবেন না? কেন সরাবেন না? কি কারণে সরাবেন না? এই রিঙ্গাস ল্যাকটিকটা শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে দেওয়া হয়েছে তা নয়, একাধিক সরকারি হাসপাতালে দেওয়া হয়েছে। এবং 18 বছর বয়সের কম যে সমস্ত প্রসূতি আছে তাদের 18% মৃত্যুর হার, এবং 18 বছর বয়সের ঊর্ধ্বে যে সমস্ত প্রসূতি আছে তাদের 12% মৃত্যুর হার। এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে রিঙ্গাস ল্যাকটিক ব্যবহার করা হচ্ছে বলে তাদের অঙ্গ বিকল হচ্ছে, তাই মৃত্যুর হার এত বেশি। অন্য অন্য রাজ্যেও যখন এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই স্যালাইন ব্যবহার করা হয়েছিল তখনও তাদের ক্ষেত্রে মৃত্যুর হার বেশি ছিল, কিন্তু যখন তারা সেই স্যালাইন বন্ধ করে দিয়েছে তারপরে প্রসূতি মৃত্যুর হার কমে গেছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গে কিন্তু প্রসূতি মৃত্যুর হার কমেনি, কারণ তারা এই স্যালাইন বারবার ব্যবহার করে গেছে, এই স্যালাইন বারবার ব্যবহার করে গেছে। সুতরাং টাকা দিয়ে ধামাচাপা দিতে চাইছে মাত্র 5 লাখ টাকা। চোলাই খেয়ে মারা গেলে তাকে 2 লক্ষ টাকা দেয়, আর 5 লাখ টাকা দিয়ে পরিবারের মুখ বন্ধ করতে চাইছে। এর আগেও একাধিক সময় আমরা দেখেছি সিভিক পুলিশের মার খেয়ে যখন মারা গেছে তার বাড়িতে চাকরির অফার দিয়েছে, তাকে পার্মানেন্ট চাকরি দেয়নি। পরবর্তীকালে সেই বাড়ির পরিবার সেই চাকরি গ্রহণ করেনি। অমিতাভ মালিকের বাড়ির লোককে চাকরি দেওয়ার নাম করে পার্মানেন্ট চাকরি দেয়নি, অস্থায়ী চাকরি দিয়েছে। ঠিক এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে অস্থায়ী নামটা মুখে উল্লেখ করেনি, কিন্তু চাকরিটা দিলে ওই অস্থায়ী চাকরিটাই উনি দিতেন। কিন্তু মুখের ওপরে জবাবটা শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় 50 লাখ না দেয় তাহলে যেন সেই টাকা কেউ না দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ দেবেন বলেছেন, শুভেন্দু অধিকারী 10 লাখ দেবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, আর বিরোধী দলনেতা হিসেবে তার ভূমিকা পালন করে আজকেই 2 লক্ষ টাকা সেই মামনি রুই দাসের পরিবারের হাতে তুলে দিয়ে এসছে, বাকি 8 লাখ টাকা তাকে পাঠিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারীকে হ্যান্ডেল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর সম্ভব হচ্ছে না। সুতরাং এই সিআইডি তদন্তের নাটক করে একদিকে যেমন কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে পিছিয়ে দেওয়া, তার সঙ্গে সঙ্গে এই স্বাস্থ্য সচিবকে বাঁচানো। কারণ অন্য কোনো এজেন্সি যদি ঢুকে যায় তাহলে উনি যে ডাক্তারদের ওপরে দোষারোপ দিয়ে আসলে যে জিনিসটি সরিয়ে নিয়ে যাচ্ছে, যে কারা কারা যুক্ত আছে, কেন ডিরেক্টরকে গ্রেপ্তার করা হচ্ছে না, কারা সই করে সিগনেচার করে এই স্যালাইন হাসপাতালে ঢুকিয়েছে, কারা এই অর্ডারটা দিয়েছে, স্বাস্থ্য ভবনের কোন কোন মাথা যুক্ত আছে, সেইগুলো যদি বেরিয়ে যায়, তাই তড়িঘড়ি সিআইডি তদন্ত নিয়ে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা অনুমান করতে পারছিলাম যে ডাক্তারদের ওপরেই উনি দোষারোপ করবেন, ঠিক আজকে উনি তাই করেছেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারদের উপরে দোষারোপ করা মানে ডাক্তারদের ওকে অসম্মান করা হয়েছে বলে মনে করি। যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের ডাক্তাররা তারা কর্মবিরতিতে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা কিন্তু হবে, এটুক আপনাদের বলতে পারে। সুতরাং বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর ভূমিকা আপনার কি মনে হয়? আর আজকে যে শুভেন্দু অধিকারী তাদের বাড়িতে পৌঁছে গিয়ে যে কথা বলেছেন সেই ভিডিও আমি আপনাদের সামনে রেখেছি, আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।